তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আসার যে সুযোগ তৈরি হয়েছে, আপনি জানেন যে হাইকোর্টের রায় যে পঞ্চদশ সংশোধনীর ৬টি ধারাকে যে অবৈধ ঘোষণা করেছে তার মধ্যে অন্যতম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা। আমাদের প্রশ্ন ছিল যে তত্ত্বাবধায়ক সরকারই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দেয় কিনা। ধন্যবাদ। একটা জিনিস একটু সংশোধন আছে। আমি আসলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হওয়ার পর আমি আমার ওই দল থেকে রিজাইন করেছি। সো আমি আসলে ওই দলের সদস্যও না এখন আর। আচ্ছা, শুরু করি। তত্ত্বাবধায়ক গ্যারান্টি দেয় কিনা। প্রথম কথা হচ্ছে তত্ত্বাবধায়ক না থাকাটা গ্যারান্টি দেয় না, এটা প্রমাণিত। এটা একেবারে, এটা নিয়ে আর কোনো ডিবেটের কিছু নেই। আমাদের তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন করেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকার সহ নির্বাচন করেছি, আবার তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করেছি। এবং শুধু নির্বাচন না, ওইভাবে নির্বাচন করতে গিয়ে বাংলাদেশটাকে আমরা একটা ধ্বংসস্তূপে পরিণত। বাংলাদেশ একটা স্টেট ছিল না আসলে, মানে এটা একটা মধ্যযুগীয় সাম্রাজ্য ছিল, একজন সম্রাজ্ঞী শাসন করতেন, আমরা ইভেন প্রজাও সম্ভবত ছিলাম না, আমরা কৃতদাস হয়ে গিয়েছিলাম। সো আমাদের দেখা হয়ে গেছে। তাহলে এখন জরুরি কথাটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এসেনশিয়াল কিনা। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবে আমরা যখন প্রথম দিকের মিটিং করছিলাম, তখন আমরা ডিসাইড করেছি একটা ভালো নির্বাচনের জন্য যে আইন, বিধিমালা, ব্যবস্থাপনা এবং চর্চা পাল্টানো দরকার সেটা তো হবেই। যে সংবিধান সংশোধন দরকার আমরা সেটাও সাজেস্ট করব। এর মধ্যে ১ নম্বরে আমরা খুব অল্প সময়ের মধ্যে ডিসাইডেড হয়েছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল লাগবে, কারণ এই রায়টা তখন আমাদের সামনে ছিল না। পঞ্চদশ সংশোধনী যেহেতু ছিল, পঞ্চদশ সংশোধনীর সময় আপনার তত্ত্বাবধায়ক সরকার যেহেতু ছিল না, সো আমাদের মধ্যে আমরা লিখেছি যে এটা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। এটা হলো এক। আমরা এটা নিয়ে সংবিধান সংস্কার কমিশনের সাথে যখন বৈঠকে গেছি, আমরা আরও কিছু জায়গায় পরিবর্তন চাই, তাদের মধ্যে এই সিদ্ধান্ত ছিল। আমি পাল্টা প্রশ্ন করি, আপনি যদি এই প্রশ্ন এখন করেন আওয়ামী লীগকে, ধরে নিলাম এবার নির্বাচন তো ডক্টর ইউনূসের অধীনেই হবে, তাত্ত্বিকভাবে ধরে নিলাম আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো, এবং আমরা এটাও ধরে নিলাম এর পরের নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করছে। এখন আওয়ামী লীগকে যদি জিজ্ঞেস করেন নির্বাচন কার অধীনে হবে, অথচ সে আমাদের এতদিন কত কি পড়ালো, মানে এটা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। ওই এক খায়রুল হক আছেন, বাংলাদেশ ধ্বংস করার ক্ষেত্রে শেখ হাসিনার ডান হাতের মতো কাজ করেছেন, আমাদেরকে ওনাকে ভুললে চলবে না। আমরা বলি না আমরা তোমাদের ভুলবো না, নেগেটিভ কারণে অনেক মানুষকে আমরা ভুলবো না, এসব আমাদেরকে পড়িয়েছেন তো দীর্ঘদিন। কিন্তু এসে আওয়ামী লীগও কিন্তু চাইবে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হোক। সো এটা একটা কনসেনসাস আছে। এখন পরের প্রশ্ন হলো তত্ত্বাবধায়ক সরকার আমরা যদি নিয়ে আসি, এটাই কি গ্যারান্টি? উত্তর হচ্ছে না। এটা সম্ভাবনা অনেক বাড়িয়ে দেবে, কিন্তু কোনো দল এসে ক্ষমতায় এসে যদি ডিসাইড করে তারা নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে আবার নির্বাচন মানে থেকে যেতে চায়, তখন সে তত্ত্বাবধায়ক যে সরকার আছে সেটার প্রসেসটাকে এসে ম্যানিপুলেট করা শুরু করবে। এটাই হয়, এটাই হবে। সুতরাং আমি মনে করি না এটা শতভাগ গ্যারান্টি দেবে। তবে আমাদের অভিজ্ঞতা বলে আমাদের কয়েকটা নির্বাচন যেগুলো হয়েছে সেগুলো যদি স্মুথলি পার হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভালো নির্বাচন হবে। আর ২০২৪ মনে হয় আমাদের এই শিক্ষাটা দেয়া দরকার। আমি বিশ্বাস করি সেটা দিয়েছে। শেখ হাসিনার মতো মানুষ, যিনি অ্যাপারেন্টলি বাংলাদেশের সব কিছু দখল করে ফেলেছেন, সব মানে গাছের পাতাও আওয়ামী লীগ করে বলা হচ্ছে, পুলিশ প্রশাসন তো বটে, এবং ভারতের মতো একটা দেশের অকল্পনীয় রকম সমর্থনে উনি তো টিকতে পারেননি শেষ পর্যন্ত। তো রাজনৈতিক দলগুলোর এই লার্নিং হবে, আমি আশা করি যে তারা অন্তত এই ট্রান্সফার অফ পাওয়ার এটাকে আর ম্যানিপুলেট করতে চায়। এখানে আরেকটি বিষয়, যেটা হাইকোর্টের পর্যবেক্ষণে যেটা এসেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুধু পুনর্বহালই করেনি, তারা মৌলিক কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য তারা একটি পর্যবেক্ষণ দিয়েছে। এটিও একটি বড় দিক, যে সামনে বড় দিক তো বটেই, কিন্তু যে বারবার একই কথা বলছি, যেমন ধরুন আপনি তো যা ইচ্ছে তা করতে পারেন, লিখে রাখলাম, আমরা মৌলিক কাঠামোর মধ্যে আনলাম, সংবিধানের বাইরে অনেক কিছুই কি ঘটেনি? অনেক কিছুই ঘটেছে, এবং যেটা সরকারের সুবিধা। আমি একটা কোর্টের একটা উদাহরণই দেই আপনাকে। ধরুন প্রশাসনিক যে ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে দিয়ে আপনি মোবাইল কোর্ট মানে বিচার চালাচ্ছেন, এটা তো সংবিধানের স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক। আর্টিকেল 22 বলছে এ দুটো আলাদা হবে। মাজদার হোসেন মামলার রায় আপনাকে বলে দিচ্ছে যে আপনি কোনোভাবে এটা করতে পারেন না। 17 সালে একটা রিট হয়েছিল, রিটে হাইকোর্ট বলেছে এটা দেয়া যাবে না এদের হাতে। এরপর এটাকে আপনি আপিল করলেন, ওই আপিলের আর শুনানি হয় না। এরপর দেখবেন যত আইন আছে সবগুলোতেই মোবাইল কোর্ট যোগ করা হয়েছে। তো এইভাবেই নানান রকম কায়দা কানুন আছে। আপনি যদি করেন, বারবার বলছি এজন্য যে সরকারগুলোকে ঠিক হতে হবে, আর যদি ঠিক নাও থাকে আমাদের শোরগোল করতে হবে, প্রয়োজনে আবারও রাস্তায় নামতে হবে। আমরা কেউ যদি মনে করি 24-এ আমরা সফল হয়েছি বলে আমাদের গণতন্ত্র সিকিউরড, ইটস রং। ডোনাল্ড ট্রাম্প আসার পর
আমেরিকা জনগণকে আবারও গণতন্ত্রের ফাইট করতে হবে, আপনি নিশ্চিত থাকুন। কারণ উনি এবার যে যা যা করতে যাচ্ছেন, যেমন একটা প্রকাশ্যে ঘোষণা করেন যে ওনার অন্তত একদিনের জন্য হলেও আপাদমস্তক ডিক্টেটর হতে ইচ্ছে হয়। সো ফাইটটা কিন্তু কন্টিনিউয়াস। ভারত এত বছর আনইন্টারাপ্টেড ডেমোক্রেসি ছিল, মোদি আসার পর কি সেটা ক্ষয় হচ্ছে না? ভারতকে কি আবার সেই ফাইট করতে হচ্ছে না? সো আমাদের এই ফাইটের প্রস্তুতিটা রাখা লাগবে।